বিষয় নয়, রাজন্যা সত্যিই কেউ নয়। সেই নো ওয়ান থেকে রাজন্যাকে 21শে জুলাইয়ের মঞ্চে টু এভরিওয়ান করা, একদমই কেউ না থাকা থেকে সবার মাঝখানে থাকা, সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। প্রধানমন্ত্রীর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভোট বেশি। বিহারে সেতু ভেঙে পড়লো, অনেক অনেক ঘটনা ঘটেছে। আমাদের রাজ্যের একটা যে কোনো ঘটনা ঘটলেই সেটা এত বড় করে বিভিন্ন মিডিয়া চ্যানেলে দেখানোর চেষ্টা করা হয়। কই এই ঘটনাগুলো তো কোনো মিডিয়া চ্যানেল বড় করে দেখাচ্ছে না। যখনই যা হয়েছে, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে যখন সেতু ভেঙে পড়ে গেছিলো, সেই নিয়ে কত বিরোধীরা কত রকমের মন্তব্য করলো, এখানে কাজ হয় না, এখানে কারচুপি হয়, এখানে অন্যান্য অনেক বিষয় চলে, আসলে কাজের নামে সেগুলো ভাওতা, অনেক কথা বলেছিল। বিহারে যে সেতু ভেঙে পড়লো, 3টে সেতু ভেঙে পড়লো এই নিয়ে, দিল্লি এয়ারপোর্টটা ভেঙে পড়লো, তার দায় কে নেবেন? ওই দেশের সম্মানীয় প্রধানমন্ত্রী নেওয়া উচিত, কারণ তিনি প্রধানমন্ত্রী, সেই দায়িত্ব তাকে নিতেই হবে এবং জবাবদিহি করতেই হবে। আমরা এর আগেও তো দেখেছি যে যখন মণিপুরের ঘটনা ঘটলো, প্রধানমন্ত্রীকে প্রশ্ন করায় উনি নীরব থেকেছেন, কোনো কথা বলেননি। অথচ যখন আমাদের সন্দেশখালিতে মিথ্যে আগুন জ্বালানোর জন্য, মিথ্যে প্ররোচনার জন্য চলে এসেছেন, পুরো মহিলা কমিশন নিয়ে চলে আসেন না। ইউজিসি নেট পরীক্ষা বাতিল হয়ে গেছে, জানেন? মানসিকভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার। বেশি রাগ, দুঃখ, হতাশা, ভয়, অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন। অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে। গেট ইউর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড ডক্টর বি.জি. দস্তিদার। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন? আর দেরি না করে আজই চিকিৎসা করান ভারতের অন্যতম প্রধান সারির IVF চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে। 40 বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। নমস্কার, আমি দুর্জয় আপনাদের সঙ্গে রয়েছি এবং আপনারা দেখছেন ইনস্ট্যান্ট ন্যাশন নিউজ। আমাদের সঙ্গে আজ অতিথি হিসাবে আছেন রাজন্যা হালদার। প্রথমেই রাজন্যা দিয়ে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই IN নিউজকে সময় দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। এত ব্যস্ততার মধ্যে সময় দিচ্ছেন। আমরা দেখেছি লোকসভা নির্বাচনের সময়ও আপনার একটা লোকসভা কেন্দ্র থেকে অন্য লোকসভা কেন্দ্র, সেখানে এখান থেকে ছোটাছুটি, ওখান থেকে সারাদিনই প্রায় বাইরে বাইরে থাকতে হচ্ছে। আবার উপনির্বাচন আসলো, সেখানেও এই যে ছুটি না নিয়ে কাজ করা, অর্থাৎ রাজনীতিতে ছুটি নিলে ছেটে ফেলে বা হারিয়ে যাওয়ার মতো অবস্থা হয়, সেটা না করে যে এই যে একটা নির্বাচন শেষ, ছুটি না নিয়ে আর একটা নির্বাচনে ঝাঁপিয়ে পড়া, এটা বাড়ি থেকে কতটা বা নিজের থেকে কতটা মন থেকে যে আমরা এইটা করব বা এটা আমাকে করতে হবে, আমি ছুটি নেব না, আমি এই কাজগুলো করেই যাব যাতে আমার রাজনৈতিক জীবন বা আমি যেটা চাই মানুষের পাশে থাকা, সেটা আরও ভালোভাবে করতে পারবো? না, আমি এটা মনে করি না যে ছুটি নিলে হারিয়ে যাওয়া যায় বা হারিয়ে যায়। এটা তো আমাদের পেশা এবং নেশাও। তো সেই সূত্রে যখন যখন দলের প্রয়োজন হবে, যেখানে দলের প্রয়োজন হবে, দলের নির্দেশে, দলের আদেশে, ভালোবেসে, কর্মীদের ভালোবাসায় আমরা সেখানেই পৌঁছে যাব। এবং আমরাও তো কর্মী, তাই দলের নির্দেশ পালন করে সেই জায়গাগুলোয় পৌঁছে যাওয়া আমাদের পেশার অংশ, নেশার অংশ। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ক্লান্তি বোধ হয় না, কারণ আমাদের দলনেত্রীর যখন ক্লান্তি আসে না, তখন আমাদের ক্লান্ত হয়ে যাওয়াটা তো কাঙ্ক্ষিত নয়। আর সবথেকে বড় বিষয় এই মুহূর্তে দাঁড়িয়ে উপনির্বাচন, সেটা আমাদের মুখ্য লক্ষ্য বা মুখ্য উদ্দেশ্য, সেটা সাধন করা। সেই জায়গায় দাঁড়িয়ে ক্লান্ত হবার তো কোনো অবকাশই নেই। পুরো শক্তি দিয়ে মাঠে নামতে হচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে রাজন্যা হালদারের বাড়ি থেকে, আপনি যেহেতু বেশিরভাগটা সময় সারাটা দিন বাইরে থাকতে হয়, তো বাড়ি থেকে কোনো সমস্যা হয় না যে বাবা বা মা একটু বকা দিচ্ছে? মানে আগে তো ছেলে মেয়েকে তো যতই বড় হয়ে যাক বাবা মা বকা দেয়, তো সেক্ষেত্রে বকা দিচ্ছে না যে সারাদিন বাইরে ঘুরে ঘুরে বেড়াতে হয়, এটা করো ওটা করো, বাড়ি থাকো না? এটা বাড়ি থেকে আসে না বলা? না, আসে না, কারণ আমার বাড়ির লোকও জানে যে মেয়েকে ভালো হাতেই দেওয়া আছে এবং মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত জায়গাতেই দেওয়া রয়েছে। তো বাড়ি থেকে অবশ্যই কোনো বাধা আসে না। তবে এই আমাদের জেনারেশনে অনেকেই ভাবে যে রাজনীতি বাবা খুব বোরিং বিষয়, রাজনীতি, আমাদের জেনারেশনের অনেকের মধ্যে এই বিষয়টা কাজ করে, রাজনীতি করবো না, রাজনীতি করলে অনেক কোন দলে জড়িয়ে পড়া, অনেক রকমের প্রলোভন আসা। আমি বলবো যে আমাদের জেনারেশনের ছেলেমেয়েদের রাজনীতিতে আসা উচিত এবং আমাদের জেনারেশনের ছেলেমেয়েদের যাদের পরিবার রয়েছে, যাদের বাবা মায়েরা রয়েছেন, তারাও বলবো উৎসাহিত হয়ে নিজেদের ছেলেমেয়েদেরকে রাজনীতির ময়দানে নিয়ে আসার সাহায্য করুন। কারণ ভালো ছেলেমেয়ের রাজনীতিতে আসাটা খুব প্রয়োজন এবং শিক্ষিত ছেলেমেয়েদের রাজনীতিতে আসাটা খুব প্রয়োজন, হালটা ধরাটা খুব প্রয়োজন। সেখানে দুশ্চিন্তা তো থাকতেই পারে, বাবা মা দুশ্চিন্তা করেন? না, দুশ্চিন্তা তো থাকবেই না, কারণ আমি যে বললাম যে সুরক্ষিত হাতে তার মেয়ের ভবিষ্যৎ রয়েছে, এটা আমার বাবা মা ভীষণভাবে বিশ্বাস করেন। দেখুন, ভয় তো থাকবেই। ভয় এই যে যদি কোনো অঞ্চল থেকে, কোনো জায়গা থেকে প্রচার শেষে যখন আমি রাত্রেবেলা বাড়ি ফিরি, একা ফিরি, কখনো কখনো আমার ভাইয়েরা থাকে, বোনেরা থাকে,
কিন্তু সেই ভয়টাও কাজ করে না, কারণ আমার মা বাবা জানেন যে সমগ্র পশ্চিমবঙ্গ কতটা সুরক্ষিত মহিলাদের জন্য, এবং সমগ্র পশ্চিমবঙ্গ কতটা সুরক্ষিত যে কোনো দলের নেতৃত্বর জন্য বা কর্মীর জন্য। বেশ, পরের প্রসঙ্গে আসবো যে এই যে আপনি লোকসভা নির্বাচনে প্রচার করেছেন, উপনির্বাচনে প্রচারে রয়েছেন, তো এরকমটা মনে হয় না যে কখনো নিজের জন্য প্রচার করব? কারণ এরকমটা তো শুনতে পাওয়া যায় যে রাজন্না হালদার বিজেপিতে গেলেই সেখানে লোকসভার টিকিট অবধি অফার করা হয়েছিল, এরকম একটা শুনতে পাওয়া যায় যে বিজেপিতে আসলে লোকসভার টিকিট দেওয়া হবে। তো উপনির্বাচনেও তো নিজের জন্য প্রচার করতে পারছেন না, তো আগামী দিনে সেই যে আপনার বিজেপি থেকে গেলে যে টিকিট পাওয়া যায়, তো তৃণমূল একটা টিকিট দেবে, এটা কি হতে পারতো না এই উপনির্বাচনের ক্ষেত্রে? আমি মনে করি যে এটা ব্যক্তিকেন্দ্রিক নয়, দলকেন্দ্রিক বিষয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে অনেকেই ভাববে এটা আমার ধৃষ্টতা, ছোটো মুখে বড় কথা বলছি, কিন্তু আমি একজন দলের সহযোদ্ধা বা কর্মী, সব থেকে ছোটোই বলা যায় কারণ আমরা ছাত্র পরিষদ করি, সেই কর্মী হিসাবে মনে করি যে টিকিটটা বড় কথা নয়, সম্মানটা বড় কথা। এবং যেই আদর্শের বিরুদ্ধে আমরা লড়াই করছি, যেই আদর্শের বিরুদ্ধে আমরা বারবার লড়াই করেছি, সেই আদর্শকে মেনে নিয়ে সেই দল থেকে দাঁড়ানো এটা তো কখনোই সম্ভব নয়। আর তার থেকেও অনেক বড় বিষয় মহিলাদের সম্মান করতে যে দল শেখায়, সেই দলে থেকে কাজ করার মতো আনন্দ, উৎসাহ আমার মনে হয় না অন্য কোনো দলে গিয়ে পাওয়া যায়। এই যে আপনি বললেন দলে থেকে আনন্দ পাওয়া যায়, টিকিটের আশা না, তো সেখানে দাঁড়িয়ে অন্যান্য দলে দীপশিতা থেকে শুরু করে বিভিন্ন তরুণ মুখকে নিয়ে আসা হচ্ছিল, কিন্তু আপনার প্রথম লোকসভা নির্বাচন, উপনির্বাচনে খাটছেন, কিন্তু আপনাদের দিকে সেইভাবে বলা হয়নি বা টিকিট দেওয়া হয়নি। তো এর কি কারণ মনে হয় যে আমার বাবা যদি মন্ত্রী থাকতো তাহলে আমাকে টিকিট দেওয়া হতো, বা রাজন্না হালদার না হয়ে যদি রাজন্না ঠাকুর হতো টাইটেলটা, তাহলে টিকিট পাওয়া সহজ হতো, বা মা যদি রাজ্যসভার এমপি হতো তাহলে টিকিট পাওয়া সহজ হতো, বা আমার মা যদি মুখ্যমন্ত্রীর কলেজ জীবনের বন্ধু হতো তাহলে টিকিট পাওয়া যেত? সেটা কখনো মনে হয় না সারাদিন খাটাখাটনির পরে, এত পরিশ্রমের পরে? একদমই নয়, একদমই মনে হয় না। সেই জায়গাটা, সেই যোগ্যতায় তারা পৌঁছেছেন, তাই তারা টিকিট পেয়েছেন আমি মনে করি। দেখুন, কারোর পদবি দিয়ে টিকিট পেয়েছে মানে সেটা তার ফলাফল, তার মায়ের কর্মের ফলাফল, এটা ভাবা কখনোই উচিত নয়। আমার মনে হয় সেই যোগ্যতাটা প্রমাণ করেছে বলেই সে টিকিট পেয়েছে, এটা ভাবা উচিত সেই জায়গা দাঁড়িয়ে। আর যে টিকিট পেয়েছে মধুপর্ণা আমার থেকেও বয়সে হয়তো ছোট, এবং এটা তো আরও বেশি ভালো লাগার জায়গা যে নতুন প্রজন্মের নতুন ছেলে মেয়েদেরকে টিকিট দেওয়া হচ্ছে। তৃণমূল কংগ্রেস সেটা প্রথম থেকেই করছে, আজকে এসে সিপিএম দীপশিতা কিংবা সৃজনকে টিকিট দিচ্ছে। এত দিন পেরোনোর পর তাদের এটা মনে হয়েছে যে নতুন প্রজন্মকে, আগামী প্রজন্মকে এগিয়ে দেবে। কিন্তু তৃণমূল কংগ্রেসে আজকে রাজন্না ঠাকুর পরিবারের কেউ নয় বলে টিকিট পাচ্ছে না, এটা বিষয় নয়। রাজন্না সত্যিই কেউ নয়, সেই নো ওয়ান থেকে রাজন্নাকে 21শে জুলাইয়ের মঞ্চে টু এভরিওয়ান করা, একদমই কেউ না থাকা থেকে সবার মাঝখানে থাকা, সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। তাই আমার মনে হয় যার যেই যোগ্যতা তাকে সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় দেবেন, এটা আমি দৃঢ় আশাবাদী। একটা টিকিট জীবনে বড় বিষয় নয়, সংগঠনটা অনেক বড় বিষয়। আমার মনে হয় স্টেডি বাট স্লো উইন দ্য রেস, স্লো বাট স্টেডি উইন দ্য রেস। এই একই লাইন আপনাদের দলের যিনি নেত্রী আছেন, আপনি যে সংগঠন করেন তৃণমূল ছাত্র পরিষদ, তার সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বলছেন একই কথা। তো আপনাদের দেখে তৃণমূল ছাত্র পরিষদের এত খাটছে, ব্যারাকপুর নির্বাচন থেকে শুরু করে বাগদা উপনির্বাচন, বিভিন্ন জায়গায় যাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপনারা অনেক বেশি পছন্দ করেন, ভালোবাসেন, সেনাপতি হিসাবে মানেন। সেখানে দাঁড়িয়ে এই প্রশ্নটা পরের ক্ষেত্রে আসি যে ছুটির প্রসঙ্গও একবার চলে আসলো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ছুটি নিয়েছিলেন, কথায় কথায় মনে পড়লো যে তিনি বলছিলেন যে আমি এখন কিছুদিনের জন্য ছুটি নেননি। দাদার যে অসুস্থতা, দাদার যে সমস্যা রয়েছে, সেটা চিকিৎসার জন্য গিয়েছিলেন। ছুটি, দেখুন, প্রথম কথা যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার যাত্রা থেকে শুরু হয়েছে। আপনারা ভাবুন যে আমরা এই ডোর টু ডোর ক্যাম্পেন করতে গিয়ে কত কষ্ট হচ্ছে রোদ্দুরের মধ্যে। আমি কেন, আমার সহকর্মী যারা রয়েছেন প্রত্যেকেই এটা বলবেন, রোদ্দুরের মধ্যে অক্লান্ত পরিশ্রম করেছি আমরা ডোর টু ডোর ক্যাম্পেনে। ধরে নিন 1.5 মাস লোকসভার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলুন, আমরা তাও বাড়ি যেতে পেরেছি, আমার বাড়ি একটু দূরে হওয়ার কারণে আমি হয়তো বাড়ি প্রতিদিন যেতে পারিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলুন তো, তিনি 1.5 থেকে 2 মাস প্রায় বাইরেই রয়েছেন, বাড়ির বাইরে খাওয়া, বাড়ির বাইরে থাকা। তাও তো আমরা হয়তো কোথাও না কোথাও হোটেলে ফিরেছি, দাদা কিন্তু সেটাও ফেরেনি, তাঁবু খাটিয়ে থেকেছেন। তো দাদাকে দেখেই সেটা আমার শেখা। আর একটা কথা আপনি বললেন যে দাদা আমাদের কাছে বেশি প্রিয়। দেখুন, বেশি প্রিয় কম প্রিয় বিষয় সেটা নয়, প্রিয় মানুষ আরও বেশি প্রিয় হয়।
সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যাকে যোগ্য মনে করেছেন, যাকে প্রিয় মনে করেছেন, যেহেতু দিদি আমাদের কাছে অনেক প্রিয়, সেই প্রিয় মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায় তো স্বাভাবিকভাবে আমাদের কাছে প্রিয় হবেই। সেখানে দাঁড়িয়ে আপনি সেনাপতি, সৈনিক এসব কথা বলেন বিভিন্ন সময় যে আমরা তৃণমূলের সৈনিক, এ কথা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। অভিষেক ব্যানার্জিকে সেনাপতি বলা হয়, তৃণমূল কংগ্রেসের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেনাপতি ছাড়া সৈনিকরা সঠিক পথে এগোতে পারবে না, কোনোদিনই পারবে না। এই নির্বাচনে অনেকে বলছেন যে তিনি নিষ্ক্রিয় আছেন, চুপচাপ আছেন। কোন নির্বাচনে? এই উপনির্বাচনে আমি মনে করি না উপনির্বাচনে নিষ্ক্রিয় রয়েছেন। আজকে তাকে সেনাপতি বলা হবে না কেন, আগে বলুন তো? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কারণে আজকে আমরা লোকসভা নির্বাচনে এত দুর্দান্ত ফলাফল করেছি, দুর্দান্ত ফলাফল। এবং আবারও বলছি, আমার ধৃষ্টতা নেই, ছোট মুখে বড় কথা বলবো না, কিন্তু এটা আমি বলতে বাধ্য হয়েছি। এটা ব্যক্তি রাজন্যার মতামত, কোনো দলের মতামত নয়। আমি একদম ব্যক্তি রাজন্যা হিসেবে বলছি, এটা আমার ব্যক্তিগত অনুভব যে প্রধানমন্ত্রীর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভোট বেশি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশি ভোটে জিতেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকেও বেশি ভোটে জিতেছেন। তো এটা তো আমাদের গর্ব। এই গর্ব তো আমাদেরকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাবে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিষ্ক্রিয় আছেন বলে তো আমার মনে হয় না। এবং কারো চিকিৎসার কারণে সেই হাসপাতালে যাওয়া বলুন বা চিকিৎসার কারণে ব্যস্ত থাকা বলুন, সেটা ছুটি নেওয়া নয়, সেটা একেবারেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব ব্যক্তিগত কারণ। সেটা কখনোই দলকে বাদ রেখে, দলকে ব্যতি রেখে নয়। এই যে আপনি বললেন লোকসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিম কাজ করেছে, কি পরিশ্রম করেছেন, এটা অনেকেই স্বীকার করেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন যে এই নির্বাচনটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিম গোটা বিষয়টা সাংগঠনিক দিক থেকে শুরু করে প্রচার, কিভাবে পরিকল্পনা, সবটা করেছেন, মানে ক্রেডিটও দিচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও দিয়েছেন, সেটা নিয়ে তো সন্দেহ নেই। তো সেখানে দাঁড়িয়ে এত কিছু করার পরেও যখন 21শে জুলাই আসলো নির্বাচনের পরে, সেই 21শে জুলাইয়ের আমরা দেখেছি যে ব্যানারটা যেটা তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেস থেকে, যেটা প্রচারের জন্য রাখা হয়েছে, সেই প্রচারের ব্যানারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই। এই গত নভেম্বরেও আমরা দেখেছিলাম যে ইনডোর স্টেডিয়ামে যে সভা হয়েছিল, সেখানেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি না থাকা নিয়ে বিতর্ক বেঁধেছিল। এবারের 21শে জুলাইকে কেন্দ্র করে যে প্রস্তুতি, সেখানেও ব্যানারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই। তো আপনারা তো অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি পাশাপাশি নিয়ে ঘোরেন, বা আপনারা কোনো একটা ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করলেও সেখানে এক পাশে মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ছবি, তার অন্য পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকে। তো এই যে প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই, সেটা আপনাদের মনক্ষুণ্ণ হয়েছেন আপনারা, বা নেই বলে তো অনেকে বলছে যে এখানেই সমস্যা কিছু একটা হয়েছে দুজনের মধ্যে? সবাই অনেক কিছু ভেবে নেয়, তো এটাই মুশকিল। আমাদের দল কী ভাবে সেটা অনেকেই মান্যতা দিতে চায় না বিরোধীরা, কিন্তু বিষয়টা হচ্ছে দল কী ভাবছে। দেখুন, 21শে জুলাই কী কারণে আমরা পালন করি, যে আমাদের সেই 13 জন শহীদ, তাদের উদ্দেশ্যে পালন করি। তখন তো অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন না, তখন মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পরবর্তী সময়ে এসে সেই ব্যাটনটা ধরেছেন, বর্তমান সময়ে সেই ব্যাটনটা ধরছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে তো অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকবেনই, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই মানে তিনি নেই, এটা একদমই মিথ্যে কথা বা একদমই ভ্রান্ত ধারণা। আমার মনে হয় 21শে জুলাইয়ের মঞ্চের দিকে তাকালে দেখুন নিশ্চয়ই অভিষেক দা সেখানে তার মূল্যবান বক্তব্য রাখবেন, এবং অবশ্যই তার উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারবো। ছবি অনেক সময় বড় কথা বলে না, দিনের শেষে তার উপস্থিতি, তার কর্মকাণ্ড বড় কথা বলে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি এর আগের প্রচারগুলোতে দেখা যেত, বিশেষ করে ব্রিগেডের সময়, যে নির্বাচনের আগে মাত্র 10 দিনের সময়ে। না না, আমি বলছি আপনার সহজ হবে আমি প্রশ্নটা রাখলে, সেটা হচ্ছে ব্রিগেড মাত্র 10 দিনের প্রচারে এত বড় ব্রিগেড হলো, সেখানে নতুন একটা বিষয় র্যাম্প তৈরি হলো, মানে একটা নজির সৃষ্টি করার মতো বিষয়। অনেকে বলছেন যে অভিষেক ব্যানার্জির ব্রিগেড বনাম মমতা ব্যানার্জির ধর্মতলা, এইটা হয়ে যাচ্ছে, এই কারণে সমস্যাটা হচ্ছে। না না না, না, আমি তো বললাম অনেকে অনেক কথা বলবে, সব কথায় কান দিলে কুছ তো লোক কহেंगे, लोगों का काम है कहना, छोड़ो बेकारों की बातों में बीत ना जाइए रहना। এই বেকার কথায় আমাদের সত্যিই কিছু এসে যায় না। আমি বললাম কি, 21শে জুলাইয়ের দিকে যদি তাকান, আবারও দেখবেন যে ধর্মতলার বুকে লাখ লাখ মানুষের ভিড়, এবং মঞ্চের ওপর মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। হয়তো এবারও সেই বৃষ্টিটা হবে, বৃষ্টি তৃণমূল কংগ্রেসের জন্য শুভ, এবং বৃষ্টি জানান দেয় যে স্বস্তি এসেছে, স্বস্তি আসছে, এবং সেই সময় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন। বেশ দিদি, ছোট ছোট কয়েকটা প্রশ্ন করবো, আপনার বেশি সময় নেব না, ব্যস্ত মানুষ, ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন। ব্যস্ত অবশ্যই, এটা আমরা তো দেখতে পাচ্ছি যে আপনি বাগদা নির্বাচন থেকে শুরু করে উপনির্বাচনে সময় দিচ্ছেন এতটা, লোকসভায় সময় দিয়েছেন এতটা, স্বাভাবিকভাবে ব্যস্ততা তো থাকেই, তার মধ্যে সময় দিচ্ছেন, সেই জন্য আমরা কৃতজ্ঞ। তো ছোট ছোট কয়েকটি প্রশ্ন, বেশি সময় না নিয়ে বলি, যে কয়েকটি ঘটনা ঘটেছে মোদী সরকার আসার পরে, তৃতীয় 3.0
সবথেকে লেটেস্ট যেটা সেটা হচ্ছে আপনার দিল্লি এয়ারপোর্টের একটা বিষয় ভেঙে নেওয়া, এই নিয়ে আপনার কোনো ছোট প্রতিক্রিয়া? কেন শুধু দিল্লি আর না আমি আসছি, রেল দুর্ঘটনা নিট সবটাই আসছি। বিহারে সেতু ভেঙে পড়লো, অনেক অনেক ঘটনা ঘটেছে। আমাদের রাজ্যের একটা যে কোনো ঘটনা ঘটলেই সেটা এত বড় করে বিভিন্ন মিডিয়া চ্যানেলে দেখানোর চেষ্টা করা হয়, কই এই ঘটনাগুলো তো কোনো মিডিয়া চ্যানেল বড় করে দেখাচ্ছে না। ইনফ্যাক্ট রেল দুর্ঘটনায় কার দোষ ছিল সেটা অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া, অর্থাৎ চালকের ঘাড়ে চাপিয়ে দেওয়ার একটা প্রচেষ্টাও চলেছে। তবে আমার মনে হয় এইসব ঘটনাগুলো খুবই দুঃখজনক, মর্মান্তিক ঘটনা। তার সত্যতা মিথ্যা আমরা সত্যি যাচাই করি না, আমাদের কাছে খারাপ লাগার জায়গা থাকে। তবে এর জন্য দায় কে নেবে? আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে যখনই যা হয়েছে, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে যখন সেতু ভেঙে পড়ে গেছিলো, সেই নিয়ে কত বিরোধীরা কত রকমের মন্তব্য করলো, এখানে কাজ হয় না, এখানে কারচুপি হয়, এখানে অন্যান্য অনেক বিষয় চলে, আসলে কাজের নামে সেগুলো ভাওতা, অনেক কথা বলেছিল। বিহারে যে সেতু ভেঙে পড়লো, 3টে সেতু ভেঙে পড়লো এই নিয়ে, দিল্লি এয়ারপোর্টটা ভেঙে পড়লো, তার দায় কে নেবেন? ওই ছবিগুলো দেখেছেন আপনারা? কি মর্মান্তিক ছবি, একজন গাড়িতে বসেছিলেন, খুব মর্মান্তিক ছবি। তো আমার মনে হয় এই দায়িত্ব আমার দেশের সম্মানীয় প্রধানমন্ত্রী নেওয়া উচিত, কারণ তিনি প্রধানমন্ত্রী, সেই দায়িত্ব তাকে নিতেই হবে এবং জবাবদিহি করতেই হবে। আমরা এর আগেও তো দেখেছি যে যখন মণিপুরের ঘটনা ঘটলো, প্রধানমন্ত্রীকে প্রশ্ন করায় উনি নীরব থেকেছেন, কোনো কথা বলেননি। অথচ যখন আমাদের সন্দেশখালিতে মিথ্যে আগুন জ্বালানোর জন্য, মিথ্যে প্ররোচনার জন্য চলে এসেছেন, পুরো মহিলা কমিশন নিয়ে চলে আসেন। তাহলে এই আমাদের রাজ্যের কিছু বিষয় হলে পান থেকে চুন খুশলে এত বড় বড় করে দেখানো হয়। নিট কেলেঙ্কারি, নিটের মতো একটা পরীক্ষা, এত বড় একটা পরীক্ষা যেখানে আমাদের ভবিষ্যৎ, আমাদের শারীরিক ভবিষ্যৎ, ডাক্তারদের আমরা ঈশ্বর মনে করি, তাই না? ডাক্তারদের আমরা প্রত্যেকেই মনে করে যে আমাদের জীবন, তাদের হাতে জীবন থাকে, এবং কারোর ধরুন মৃত্যুমুখ থেকেও ডাক্তাররা তাদের বাঁচিয়ে নিয়ে আসে, দ্বিতীয়বার জীবন পান। তাদের নিয়োগ, তাদের ভর্তি কেন্দ্রে এত বড় একটা যে পরীক্ষা, নিট পরীক্ষা, সেটাতে এত বড় একটা দুর্নীতি, সেই নিয়ে কটা মিডিয়া চ্যানেলকে দেখেছেন আপনি? আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দলনেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম বলার পর, তৃণাঙ্কুরদার নেতৃত্বে আমরা মিটিং বার করার পর, মিছিল বার করার পর, তারপর তারা পদক্ষেপ নিচ্ছে, বিভিন্ন মিডিয়া চ্যানেল ছড়াচ্ছে। আমরা তো প্রথম আন্দোলন শুরু করেছি। প্রথম আন্দোলন কিন্তু পশ্চিমবঙ্গের বুকে তৃণমূল ছাত্র পরিষদ শুরু করেছিল। প্রত্যেকটা কলেজের গেটের সামনে আন্দোলন হয়েছে। সেই জায়গায় দাঁড়ানোর পর তারপর সব মিডিয়া চ্যানেল বলুন, সব বিরোধীরা বলুন, বিজেপি বাদ দিয়ে তারা সরব হয়েছে, সুপ্রিম কোর্ট তারপরে রায় দেওয়ার দিকে এগিয়েছে। তাহলে আমি তো অবশ্যই বলবো যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্রেডিট, যে তিনি যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রথম আওয়াজটা তুলতে পারেন। তো অবশ্যই আপনি যে প্রশ্নটি করেছিলেন যে আপনার কি মতামত এই বিষয়ে, যে যখন সমগ্র মোদি 3.0 সরকার গঠনের পর সমগ্র দেশে যখন এরকম দুর্নীতির ছোঁয়া পাওয়া যাচ্ছে, এবং এই নিট স্ক্যাম করতে গিয়ে কালকে আবার বিহারে পুলিশদের কিছু একটা পরীক্ষা, সেখানে একটা স্ক্যাম বেরিয়েছে, দেখেছেন কি? কালকে আমি সেটাও দেখতে বলবো সবাইকে, সেখানেও স্ক্যাম বেরিয়েছে, পুলিশ নিয়োগ বা পুলিশ কিছু একটা পরীক্ষায়। তো এই স্ক্যামগুলো আস্তে আস্তে বেরোক। আমাদের শিক্ষা দুর্নীতির সময় তখন তো আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে নিয়ে অনেক রকমের চর্চা হয়েছিল, অনেক কুকথা অকথা, অনেক মন্তব্য করা হয়েছিল, আমাদের শিক্ষা বিভাগটা নিয়েই অনেক মন্তব্য করা হয়েছিল, ডিপার্টমেন্টটা নিয়ে মন্তব্য এখনও করা হয়। আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী এত ভালো, এত পারদর্শিতার সঙ্গে কাজ করা সত্ত্বেও বলা হয়। তাহলে তখন তো আপনারা সমগ্র বিরোধীরা চুপ থাকেন কেন? যখন নিট স্ক্যাম হয় তখন কথা কেন বলেন না? ইউজিসি নেট পরীক্ষা বাতিল হয়ে গেছে, জানেন? এটা মানে আমি অবাক হয়ে যাই, আমি একজন ছাত্রী হিসাবে অবাক হয়ে যাই যে ইউজিসি নেটের মধ্যে একটা পরীক্ষা, সেই পরীক্ষা দিয়ে এত ছেলেমেয়ে এত হাহাকার করছে, তারা সেই পরীক্ষা বাতিল করে দিয়েছে। নন নেট, যারা নেট কোয়ালিফাই হবে না, তারা পিএইচডিতে এনরোল করতে পারবে না। তাদের নতুন একটা আইন বার করেছে ইউজিসি, নতুন রেগুলেশন এসেছে। নন নেট যারা বসে রয়েছে, তাদের এই যে সেট কোয়ালিফাই বা নন নেট যারা রয়েছে, তাদের আমাদের রাজ্যে 8,000 টাকা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়া চালু করেছিলেন। তাদের ভবিষ্যৎটা কি, সেই নিয়ে তো কেউ কোনো মিডিয়া কথা বলেন না। আমি তো অবাক হয়ে যাই নতুন রেগুলেশনগুলো শুনে, আর সবাইকে চুপ থাকতে দেখে। অন্যান্য প্রত্যেকে, দেশের বাকি রাজ্যগুলো বলুন বা বাকি যে কোনো জায়গায় বলুন, সবাইকে চুপ থাকতে দেখে অবাক হয়ে যায় যে ছাত্রদের, গবেষকদের ভবিষ্যৎ কি। মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন বলে তাও 8,000 টাকা তারা পান। এর বাইরে এখন তো এমন রেগুলেশন করে দিল যে ইউজিসি নেট, নন নেট যারা থাকবে তারা পরীক্ষা দিতে পারবে না, পরীক্ষা দিতে পারবে না, মানে তারা পিএইচডি করতে পারবে না। তাহলে আমার এগুলো প্রশ্ন। আরও বেশ কয়েকটি প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে।
তিনি শিক্ষা দুর্নীতির সময় অনেক মন্তব্য করেছেন, সেই মন্তব্যতে তৃণমূল কংগ্রেস তার বিরোধিতাও করেছে, এরকম হয়েছে। তো তিনি এখন সাংসদ হয়েছেন, তার প্রতিপক্ষ ছিল দেবাংশু ভট্টাচার্য। প্রথমে দুটো প্রশ্ন অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে প্রথম প্রশ্ন করে নিই, সেটা হচ্ছে দেবাংশু ভট্টাচার্য ওখানে তার যে রেজাল্ট সেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় উষ্মা প্রকাশ করেছেন বলে বাইরে বেরিয়েছে বা প্রকাশে এসছে। দেবাংশু ভট্টাচার্য আবার পোস্ট করেছিলেন যে তিনি কতটা খেটেছেন। গোটা বিষয়টা আপনি কিভাবে দেখছেন? কারণ আগামী দিনে এরকমটা তো হতেই পারে যে রাজন্যাও হয়তো কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, তো তখন দেবাংশুকে দেখে আপনারা কি শিখতেন? না, এটা তো আমার মনে হয় দেবাংশুদা এবং দিদির তাদের বক্তব্য, তাদের কথোপকথন, সেটাতে আমার কোনো মতামত নেই, আমার কোনো ইন্টারফারেন্স নেই। আমি মনে করি যে যদি কাউকে দায়িত্ব দেওয়া হয় সে খাটবে এবং সেটা 200% দেবে, এটা তো স্বাভাবিক। দেবাংশুদাও নিশ্চয়ই তাই করেছেন, কিংবা তাই করেননি সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কী রিপোর্ট গেছে আমি জানি না। আমি এই বিষয়ে সত্যি কিছু জানি না, কারণ আমি মন্তব্য তো করতে পারবো না জেনে। কারণ দিদি তিনি হয়তো সবটা জানেন, তিনি আমাদের দলনেত্রী। আবার দেবাংশুদার দিক থেকে দেখতে গেলে দেবাংশুদাও হয়তো বলবে যে সে তার 200% দিয়েছে, সেটাই স্বাভাবিক, প্রত্যেক প্রার্থী তাই বলে এবং প্রত্যেক প্রার্থী চায় সে 200% দিয়েই জিতুক। তো এই প্রসঙ্গে মন্তব্য করার আমি কেউ নেই, দলনেত্রী যা মন্তব্য করবেন এবং দেবাংশুদা কেন্দ্রিক বিভিন্ন বিষয় যা দেবাংশুদা মন্তব্য করবে সেটা তাদের ব্যক্তিগত মন্তব্য বা ব্যক্তিগত বিষয় বা দলের বিষয়। আমি অনেক ক্ষুদ্র কর্মী, আমি এই বিষয়ে মন্তব্য করার কেউ নই। আর অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে কিছু বলবেন? অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে আমি কী বলবো, মানে আমার আলাদা করে কিছু বলার থাকে কি না আমি জানি না। একটা মানুষ, যে মানুষের দম্ভ অহংকার তার সমগ্র বক্তব্য থেকে ঝরে ঝরে পড়ছে, তার অ্যাপিয়ারেন্স থেকে ঝরে ঝরে পড়ছে, তার সব কটা অ্যাক্টিভিটি থেকে ঝরে ঝরে পড়ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমার অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে বলার কিছু নেই। যেই অঞ্চল তমলুক লোকসভা কেন্দ্র থেকে যিনি জিতেছেন, আমি মনে করি, আমি আগামী দিনেও এটা মনে করব, সাধারণ মানুষ যারা তাকে জিতিয়েছেন তারা বিচার করুক। এবার তাদের সত্যি বিচার করার সময় এসছে যে কীরকম প্রার্থী তিনি, কীরকম সাংসদ তিনি, সেটা বিচার করার সময় তাদের। মমতা বন্দ্যোপাধ্যায় তো ছিলেন, আছেন, থাকবেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি যেখান থেকে জিতেছেন এটা মেদিনীপুরের মধ্যে, এবং মেদিনীপুর শুভেন্দু অধিকারীর গড়। তো এটা কি তাহলে কি আরেকবার প্রমাণিত হলো বলে আপনার মনে হয়? আমি মনে করি না এটা শুভেন্দু গড় বলে এরকম ঘটনা ঘটেছে। মেদিনীপুরে তো জুন মালিয়াও জিতেছে। মেদিনীপুরের যদি আমরা ঝাড়গ্রামের দিকে দেখি তাহলে তো আমাদের কালীপদ সোরেনও জিতেছেন। এটা আমার মনে হয় না যে এটা শুভেন্দু গড় বা অধিকারী গড়ই যদি হতো, মানে শুভেন্দু অধিকারী তো এবার বিজেপির প্রধান বিরোধী দলনেতা ছিলেন আমাদের রাজ্যে। সেখানে তো তিনি এমন বলেছিলেন যে এবার তৃণমূল কংগ্রেস যেন অত্যন্ত খারাপ একটা ফলাফল করবে, মানে সেই মুখ দেখানোর মতো না, এরকম ফলাফল করবে, হয়তো আসন সংখ্যা 10-11তে নেমে আসবে, এরকম তো একটা তিনি রিপোর্ট দিয়েছিলেন। কই, সেটা তো হলো না, বরং অনেক ভালো আসনে জিতেছেন তৃণমূল কংগ্রেস। তো সেই জায়গা দাঁড়িয়ে এটা আমি এই মতামতকে আমি একদমই গ্রাহ্যতা বা মান্যতা দিচ্ছি না। বেশ, আমরা শেষ করব, অনেকটা সময় নিয়েছি আপনার। অনেক অনেক ধন্যবাদ আইএন নিউজকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। মানসিকভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার। বেশি রাগ, দুঃখ, হতাশা, ভয়, অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন। অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে। গেট ইউর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড, ডক্টর বি.জি. দস্তিদার। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ। দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন? আর দেরি না করে আজই চিকিৎসা করান। ভারতের অন্যতম প্রধান সারির IVF চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে 40 বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন।